সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ঈদ উত্তর রাজনীতির হালচাল নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার FCMA। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঈদ পূর্ব যে রাজনীতি ছিল সেখানে আমরা দেখেছি বিএনপি নীতি নির্ধারক বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে ঈদের পরে এক ধরনের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম শুরু হবে এবং নতুন কর্মসূচি দেওয়া হবে। বিশেষ করে কর্মসূচির কথা বলেছেন। ঈদ শেষ, আমরা কিন্তু দৃশ্যত এখনো কোনো কর্মসূচি দেখছি না। কি অবস্থায় আছেন বিএনপি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধা সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন যে ঈদ কেটে গেছে, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এরপরই আপনি দেখবেন যে রাজনীতির মাঠটা কিন্তু হঠাৎ একটু উত্তপ্ত হয়ে গেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটা ব্যাপক প্রতিক্রিয়া আসছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আগামী নির্বাচনে 300 আসনে EVM ব্যবহৃত হবে এবং যার জন্য তার নিজের দলীয় নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এটা একটা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন। ঠিক আপনি না, এটা আমরা তো আওয়ামী লীগ সভানেত্রী, পাশাপাশি তার দেশের প্রধানমন্ত্রী, এই একটা পরিচয় কিন্তু তার আছে। তো সুতরাং এটা নিয়ে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছে যে এই কাজ তো মাননীয় প্রধানমন্ত্রীর না বা আওয়ামী লীগের না, এই কাজ হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে নির্বাচন করবেন, কি কৌশল অবলম্বন করবেন, কোন যন্ত্র ব্যবহার করবেন, এটা তাদের ব্যাপার। সুতরাং আমরা যে কথাটি বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন বলে যে দাবি করা হচ্ছে, সেটা স্বাধীন না, বরং এটা সরকার নিয়ন্ত্রিত। একটা আকাঙ্ক্ষা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা আকাঙ্ক্ষার কথা তো বলতেই মানে এর কারণে বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে, অন্যান্য রাজনীতিগুলি প্রতিক্রিয়া। এখন আপনি বলছেন যে আন্দোলনের ব্যাপার, যে কোনো রাজনৈতিক দল সে কিন্তু একটা কর্মসূচির মধ্যে থাকে। সে কর্মসূচিকে কখনো আপনি আন্দোলন বলবেন, কখনো তার ইন্টারনাল পার্টির অ্যাক্টিভিটিস বলবেন, কখনো দেশের যে কোনো সংকটে তার একটা রোল কি, এইটা আপনি দেখবেন। আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি। EVM এ ভোট হলে আপনাদের আপত্তি কেন? EVM এ ভোট হলে আপত্তি এইটা, কারণ আপনার EVM তো একটি যন্ত্র। এটাকে এখানে একটি যেটাকে কেউ বলে মেমোরি কার্ড, কেউ বলে সোর্স কার্ড, এটা ব্যবহার করা হয়। EVM এর আমি যদি 3-4টা আপনার টেকনিক্যাল প্রবলেম বলি তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে EVM এর সোর্স কার্ড অথবা মেমোরি কার্ড ব্যবহার করা হয়। আমরা জানি যে আমাদের আমরা যে সামান্য মোবাইল ব্যবহার করি অথবা আমরা যে কোনো চিপস বা সিম ব্যবহার করি, সেইটা আমরা জানি যে এটাকে ম্যানিপুলেট করা যায়, চেঞ্জ করা যায়, এটাকে পরিবর্তন করা যায়, নাম্বার 1। নাম্বার 2, আমাদের বাংলাদেশে যে EVMটা ব্যবহৃত হচ্ছে, এই EVM এর রিকাউন্টিং এর কোনো সিস্টেম নেই, এক। দ্বিতীয়ত সিস্টেম নাই, এক, কারণ এইটা আপনার যিনি প্রোগ্রাম তৈরি করেন উনি তার এর মতো এটা চেঞ্জ করতে হয়। সুতরাং আপনি আমাদের বাংলাদেশে ভোট নিয়ে বহু নানাবিধ সংকট তৈরি হয়, অনেক সময় কাউন্টিং রিকাউন্টিং এগুলি ব্যাপারে, এটা এই সুযোগ নাই। আরেকটি যেই ব্যাপারটি আপনাকে বললাম সেই জিনিসটি হলো যে EVM এখন বিশ্বের মানে প্রায় 120টা দেশে এটা আগে ব্যবহার করতে তারা বাতিল করে দিয়েছে, কারণ এটা ত্রুটি নিয়ে। আরেকটি ব্যাপার আপনাকে সর্বশেষ আরেকটি না, আমি একটু শেষ আরেকটা যদি আপনি বলবেন যে এই EVM বাংলাদেশে ব্যবহৃত কিভাবে হবে, এইটা সরকার একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছিলেন, জনাব প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আপনার মনে থাকার কথা আপনাদের, আমরা জানি। উনি কিন্তু একটা কথা বলেছিলেন, উনি এই কমিটির টেকনিক্যাল চেয়ারম্যান ছিলেন, কিন্তু যখন EVM অনুমোদন দেয় নির্বাচন কমিশন, উনি চেয়ারম্যান হিসেবেও কিন্তু এই স্বাক্ষর করেন এবং উনি আপত্তি দিয়ে, কেন আপত্তি দিয়েছেন, এইটাকে ভোটার ভেরিফিকেশন পেপারস বলে একটা জিনিস সংযুক্ত করার জন্য উনি বলেছিলেন, সেটা করেননি। কারণ ওইটা যদি করতো তাইলে আমি যে ভোটটা দিলাম আমাকে একটা ডকুমেন্ট দিত, কিন্তু এখন ভোটের ক্ষেত্রে ডকুমেন্টের কোনো সুযোগ নাই। সুতরাং EVM দিয়ে ম্যানিপুলেট সহজেই করা যায়। জি, আসবো আপনার কাছে আবার। জনাব আনোয়ার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে
ইভিএম নিয়ে এক ধরনের আগ্রহ কেন? সুষ্ঠু নির্বাচনের কথা আসতে পারতো, আগামী নির্বাচন নিয়ে কথা হতে পারতো, কিন্তু এই ইভিএমে কেন আওয়ামী লীগের এত আগ্রহ? ধন্যবাদ কাঞ্চন ভাই আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা রাত জেগে অনুষ্ঠান দেখছেন, এবং এখানে আমাদের মোশাররফ ভাই, মাসুদ কামাল ভাই আছেন, এবং মোশাররফ ভাই ইভিএম নিয়েও কথা বলছেন। আপনি এটার ব্যাপারে আমাদের আগ্রহ কি সেটাও জানতে চাচ্ছেন। কিন্তু আপনাকে যে কথাটা আমরা বলি যে বর্তমান যুগ কিন্তু টেকনোলজির যুগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারও কিন্তু এই দেশটাকে একটা ডিজিটালাইজেশন নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে, এবং আমরা অনেক দূর সব ব্যাপারেই গেছি। এখন মোশাররফ ভাই যে মানে ইভিএম আমার প্রধানমন্ত্রী বা আমাদের দলের মাননীয় সভানেত্রী কেন বলল, এটাই নিয়ে ওনাদের ফার্স্ট প্রশ্ন। আর আমার প্রশ্নটা তাদের কাছে হলো যে ইভিএমটা কি নিষিদ্ধ কোনো শব্দ, বা কোনো কি নিষিদ্ধ কোনো সিস্টেম যে এটার কথা বলা যাবে না? মাগুরাতে যদি ভোট কারচুপি করে, ব্যালট বাক্স ছিনতাই করে, নিজস্ব ভোট মারা গুন্ডা দিয়া ভোট ঠান্ডা করে যে ভোটগুলা করে, এই সংশয় থেকেও তো আমি একটা রাজনৈতিক দল হিসাবে চাইতে পারি যে ইভিএম এ এই সুবিধাটা আছে যে এখানে কেউ ব্যালট বাক্স ছিনতাই করতে পারবে না, ওরা নিজে সিল মারতে পারবে না একাধিক, এখানে অন ম্যান অন ভোট দিতে পারবে, অতএব এখানে আমার কাছে বেশি নিরাপদ। আমি তো আমাদের রাজনৈতিক দল হিসাবে আমিও তো এটা চাইতেই পারি, কিন্তু এটা কন্ডাক্ট করবে কি করবে না সেটা তো সিইসির উপর নির্ভর করছে, এবং তিনি তো বলেই দিয়েছেন যে এটা আমাদের সক্ষমতা এত নেই, এবং আমরা করব কি করব না সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে এটা আমরা সিদ্ধান্ত নিব যে আমরা ইভিএম এ নির্বাচন করব না আমরা ব্যালট পেপারে করব। আসলে এটা নিয়ে এত তোড়জোড় বা এত কিছু হওয়ার কোনো মানেও হয় না ইভিএমটা নিয়ে। আসলে বিএনপি তো তাদের একটা নেচার হয়ে গেছে, যেটা ওরা তো কোনোটাই মানছে না। এমনকি সিইসি নির্বাচন যেটা আমাদের গঠন করা হলো, কোন কোন জিনিস মানছে না, যেমন সিইসি নির্বাচন নিয়োগের ব্যাপারে আগে যেমন একটা উনারা তো ডাইরেক্ট বলে দিত তুমি তুমি তুমি, এরকম ভাবে কিন্তু তারা ওনাদের সময় বিএনপি খালেদা জিয়া বলতো আমরা যাকে যাকে ভালোবাসি তাকে তাকে তুমি 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 হবা, এইভাবে তারা নিয়োগ দিত। কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমল থেকে কিন্তু একটা অঘোষিত সিস্টেমে কিন্তু নিয়ে এসছে, না আমি বলি এরকম একটা সিস্টেমে করে নিয়ে এসছে। তারপরও এবারও যে একটা পদ্ধতির মাধ্যমে যে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হলো সেটার ব্যাপারে কি ওনারা মেনেছে? মানে নাই। ওনারা বলছে না এটাও চলবে না, বিরোধী দল তো মানি না। তারপরে সার্চ কমিটি, সার্চ ওইটাই মানে মনে হচ্ছে তারা ওইটাই মুখস্থ করে ফেলেছে। আগে সার্চ কমিটি হলো সেটাও মানলো না, সার্চ কমিটি একটা নির্বাচন কমিশন তৈরি করলো সেটাও মানলো না। ওরা মানছে নাকি? জনাব আনোয়ার, আমার যে প্রশ্নটা ছিল যে ইভিএম নিয়ে আপনারা যেহেতু একটি কথা আপত্তি উঠেছে, কিন্তু আপনাদের তরফ থেকে এত আগ্রহ না, আপত্তি কেন থাকবে? আর আপত্তি উঠবেই বা কেন? আর তারা যদি এটা নিয়ে কোনো কথা বলে বলতেই পারে, কিন্তু আমাদের চাওয়াটাও যে একবারে অন্যায় হয়ে গেছে এটা কেন বলছেন আপনারা? ইভিএম কি নিষিদ্ধ? আমরা বাংলাদেশকে একটা ডেভেলপের দিকে নিয়ে যাচ্ছি, টেকনোলজির দিকে। আমরা তো মনে করি যে ইভিএমটা একটা টেকনোলজি। এখানে ব্যালট বাক্স ক্যারিং করা, নিয়ে যাওয়া, প্রিন্টিং করা, অনেক কিছু করা, ব্যালট বাক্স নিয়ে একসাথে সিল মেরা ঢুকিয়ে দেওয়া, অনেক কিছু ম্যানিপুলেট করার যেটা সম্ভব। যতগুলা ম্যানিপুলেট করার মানে সিস্টেম আছে ব্যালটে, ইভিএম এ তো ততগুলা নেই। এখন এরা এই সংশয় করছে কেন? আর এমন ভাবে আমরা আমাদের আগ্রহটা হলো আসলে টেকনোলজির কারণে। এবং এটা কেন আমরা নারায়ণগঞ্জে যে এত সুন্দর ইলেকশন করলাম ইভিএম দিয়ে, কি কোনো অভিযোগ উঠেছে? একটু শুনে আসে, আসবো আপনার কাছে। নারায়ণগঞ্জে একটি স্থানীয় সরকার নির্বাচন, না স্থানীয় আর প্রেসিডেন্সিয়াল নির্বাচন বা সংসদীয় নির্বাচন ডাজন্ট ম্যাটার, উই আর টকিং অ্যাবাউট ইভিএম সিস্টেম। আপনি সেটা ইউজ করা হয়েছে এবং এটার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করে নাই। জি জনাব মাসুদ কামাল, এই আলোচনাটি এসছে কারণ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায় থেকে যখন এই কথাটি বলা হয়েছিল, যে ইঙ্গিত করা হয়েছিল ইভিএম এর ৩০০ আসনের নির্বাচনের বিষয়, তখন সিইসি গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন যে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং তাদের সক্ষমতাও নেই। আপনি কি বলছেন? এখান থেকে না অনেকগুলি আসলে মানে আপনার অ্যাঙ্গেল আছে, কিন্তু অনেকগুলি কথা আছে। যখন সিইসি বলেন যে আমাদের সক্ষমতা নেই, আমরা বড় জোর 130টা পারি,
এটি বলেছেন, ফিগারটা বলেছেন উনি 130টা মতো পারেন ওরা, 130টা আসনে একসঙ্গে ইভিএম করতে পারেন। তখন প্রশ্ন ওঠে তাহলে কি আপনার প্ল্যানটা এরকম যে বাকি যে 170টা আছে তার জন্য ইভিএম মেশিন কেনার জন্য এখনই টেন্ডার করতে হবে? কেনাকাটা কিন্তু বাংলাদেশে খুব একটা আনন্দজনক কাজ, কিন্তু যদি সক্ষমতা এই মুহূর্তে নেই, 2 বছরের মধ্যে তো সেই সক্ষমতা অর্জন করা সম্ভব। আমি তো সেইটাই বলছি, আমি তো লাইনে যাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে আনন্দজনক কাজ হলো কেনাকাটা করলেই কিছু একটা হয় আর কি। তো তাহলে কি আরো 170টা আসনের জন্য যত ইভিএম দরকার তত ইভিএম কেনার একটা মোটামুটি একটা ব্যবস্থা হচ্ছে কিনা? হতে পারে, কিন্তু এটা আনন্দের সঙ্গেই সবাই এই কাজটা করবেন। এতে জনগণের কত টাকা যাবে না যাবে এটা হিসাব করার কোনো দরকার নেই, কিন্তু হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো ইভিএমটা আরেকটা জিনিস বোঝা গেছে যে আওয়ামী লীগ চায় যে সবগুলো আসলে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হোক। এটা আওয়ামী লীগের যে এটা চাওয়া, আওয়ামী লীগের যে আকাঙ্ক্ষা, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে ওটা হতে পারে, আবার নাও হতে পারে, আবার অন্যভাবে হতে পারে। যেমন নির্বাচন কমিশন এ পর্যন্ত কিন্তু বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর সঙ্গে একাধিক মিটিং করেছেন, সব জায়গায় কিন্তু একটা কথাই উঠেছে, কেউ বলে নাই যে ইভিএম ইলেকশন করতে হবে। সবাই বলেছে যে ইভিএমটা করলেও তার সঙ্গে ভিভিপ্যাট যেন থাকে, মানে আপনার পেপার ট্রায়াল যেন থাকে, এটা থাকতে। এখন আমি একটা বেসিক পয়েন্টে আসি। বেসিক পয়েন্টটা কি, আপনি ইভিএমটা ইউজ করবেন কেন? নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য। তো নির্বাচনটা যাতে নাকি আপনি দ্রুত, প্রযুক্তি কোনো ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্ট হলো নির্বাচনের ফলটা দ্রুত। আমরা তো দেখেছি ইভিএম নির্বাচন করার পর রাত 12টার সময় তখন পর্যন্ত কিন্তু রেজাল্ট আসতেছে না, এই দেশেই দেখেছি, বেশি দিন আগে নেই, কয়েক মাস আগে। কিন্তু ইভিএম দিলেই সব আসতে পারে তা না। আবার ইভিএমে ভোট দেওয়ার তিক্ত অভিজ্ঞতা আমারও আছে। গত নির্বাচনে আমি ইভিএমে ভোট দিয়েছি এবং ভোট দিতে যে আমার কি অভিজ্ঞতা সেটা আমি এখানে বসে একদিন বর্ণনা করেছি। ওই আলোচনা আমি যাচ্ছি না, আমি আলোচনাটা অন্য জায়গায় করি। এই নির্বাচনটা কি, একাধিক পক্ষ আছে, একাধিক প্রার্থী আছে। তো যে জিনিসটার ব্যাপারে কারো সন্দেহ আছে, সেই সন্দেহটা আপনাকে মোচন করতে হবে আগে। বিএনপি সন্দেহ পোষণ করেছে যে এইটার মাধ্যমে জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটবে না, সন্দেহ করেছে। তো এই সন্দেহটা মেটানোর জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? দ্যাট ইজ মাই পয়েন্ট। আপনি কি একটা ইভিএম নিয়ে এ পর্যন্ত ওপেন সবার মাঝে ছেড়ে দেওয়া হয়েছে যে দিস ইজ মাই ইভিএম, তুমি প্রমাণ করো এটাকে ম্যানিপুলেট করা যায় কি যায় না? এ পর্যন্ত কেউ করেছে? যে জিনিসটা নিয়ে এত আলোচনা হচ্ছে সেই জিনিসটাকে ওপেন নিয়ে আসেন যে আমি এই কোম্পানি থেকে ইভিএমটা এনেছি, এই ইভিএমটা আমি দিলাম, বাংলাদেশে যত রকম আপনার আইটি গবেষক আছে তারা বলুক এটার মধ্যে কি প্রবলেম আছে। এই জিনিসটা কি কেউ করেছে? কেউ তো করেনি। এটা করা উচিত। আপনার যদি আমি সন্দেহ করি, আমি বললাম ভাই ওই যে দেখেন অনেক সময় না, কিন্তু এটি করলেই কি সন্দেহ দূর হবে? না, দূর হবে কি না হবে সেটা আলোচনা পরে। আপনি যখন আগে আপনি আনেন, তো আনলে পরে কিন্তু যখন আপনি ওপেন করে দিবেন দেখার জন্য, তুমি দেখো আইটি এক্সপার্টরা দেখিয়ে দেবে এখানে কি প্রবলেম আছে কি প্রবলেম নেই, দেখিয়ে দেবে। যেমন আমি উদাহরণ দেবো, ভাই উন্নত দেশের কথা তো বলেন আপনি, আমেরিকায় ইভিএম ভোট হয়, ইংল্যান্ডে হয়, জার্মানিতে হয়, ফ্রান্সে হয়, আমি বড় দেশগুলি, চীনে হয়, যেগুলি বড় বড় দেশ হয় নাকি ইভিএম ভোট? আমি হয়তো না, আমি অন্য আবার ধরেন ভারতে হয়। আমি বলছি না আপনাকে জিনিসটাকে নিয়ে যদি আমি সন্দেহ করি, যেমন আপনি আমাকে বাজারে গেলেন কিছু আমি ওজন নিয়ে সন্দেহ করলাম, আপনি আমাকে মেপে দেখাবেন না? নিশ্চয়ই। আমার প্রশ্ন অন্য জায়গায়। বলেন, অন্য বস্তু শুনি। সেটা হচ্ছে ইভিএম সমস্যা না আস্থার সমস্যা? ভাই আস্থার সমস্যা তো আছেই, ওটা তো বেসিক সমস্যা। দুর্ভাগ্য কি জানেন, আমরা মানে এটা তো বলে অনেক বড় কথা বলা হয়। মানে দেখেন এই দেশে একসময় আওয়ামী লীগের যে লিডার যারা এখন যারা আছেন তারা থাকবেন না, একসময় বিএনপি লিডারও থাকবেন না, দেশ তো থেমে থাকবে না, সময় অগ্রসর হবে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যা শুরু করছে এই দেশে, মানুষের মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস, আস্থাহীনতা, ঈর্ষা, হিংসা যেভাবে ছড়িয়ে দিচ্ছে, আতঙ্কটা হলো এই সমাজটা কি হচ্ছে, এই সমাজটা পাশের লোকটাকে অবিশ্বাস করে, এই সমাজের পাশের লোকটাকে কিভাবে গুম করা যায় তার পরিকল্পনা করে। অবস্থাটা আপনি এমন জায়গায় নিয়ে গেছেন, এবং এই সমাজটা একদিন থাকবে। এইভাবে একটা সমাজ অগ্রসর হতে পারে না। এরকম আস্থাহীনতা নিয়ে, পরস্পরের প্রতি ঈর্ষা নিয়ে, দেশ নিয়ে, হিংসা নিয়ে
একটা সমাজ অগ্রসর হতে পারে না। এটা তারা করতেছে। আওয়ামী লীগ যা বলে বিএনপি সেটাকেই বলে এটা খারাপ। বিএনপি যা কিছু করে ওটা নিয়ে আওয়ামী লীগ এখন ক্ষমতা আছে এটা নিয়ে হাসি তামসা করে। কেন করে? কারণ এইটা হলো তাদের একটা ওয়ে অফ পলিটিক্স। এখন পলিটিক্যাল তাদের কোনো আইডিওলজি নাই। এটাই হলো আইডিওলজি যে বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করতে হবে, আর আওয়ামী লীগের বিএনপির কথা হলো আওয়ামী লীগের অবিশ্বাস করতে হবে, সবকিছু খারাপ আওয়ামী লীগের, সব খারাপ। এইটা হয় না। জি, এবিএম মোশাররফ হোসেন, আমি ওই কথা তো শুনবো, আস্থা সংকট না ইভিএম এর সংকট সেটি আপনার কাছ থেকে শুনবো। পাশাপাশি আরেকটি কথা আপনাকে স্মরণ করিয়ে দেই, সেটা হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে কোনো কারচুপি হবে না অথবা অন্য কোনো কিছু নাই, দর কষাকষি আপনারা করবেন না। আপনারা বিএনপিকে আহ্বান জানিয়েছেন নির্বাচনে যাওয়ার জন্য, আপনারা নির্বাচনে আসছেন কিনা? না, আপনি একটা কথা, এখানে আমি মাসুদ কামাল ভাইকে আমি কিন্তু একটা চমৎকার বিষয় উনি উপস্থাপন করেছেন বিএনপি আওয়ামী লীগের বিষয়টা। এখন আপনি যে কথা, আমি এই কথাটা বলবো, আর পাশাপাশি ইভিএম তো একটা মেশিন পদ্ধতি। এখন যে এই মেশিনটা সম্পর্কে আমাদের যাদের জন্য আপনি এটা করছেন, মানে ভোটারদের জন্য, তারা কতটুকু এটা অভ্যস্ত, এটা কিন্তু আমাদের আগে দেখতে হবে। না মানে মোশাররফ, আমি যেটা বলছিলাম যে ইভিএম নিয়ে আলোচনা একটু কম করে যেতে চাই, ছোট্ট সেরে দেই আপনাকে। এখন এই দেখেন মাসুদ কামাল ভাই নিজে বলেছে যে উনি ভোট দিতে গিয়ে ইভিএম এ ভোট দিতে পারেনি। কারণটা কি? এই মেশিনটা স্লো, নাম্বার ওয়ান। আরেকটা সবচেয়ে বড় সংকটটা হলো ইভিএম এ, আপনি যে কথাটি আনোয়ার ভাই বলেছেন যে যার যার ভোট দেবে, এখানে তো সবচেয়ে একটি বড় সমস্যা হলো যদি কোনো কারণে কেন্দ্র দখল করা যায়, মানে আপনার ওই যেটা এখানে তো দুইটা পার্ট থাকে, একটা ইভিএম এ আপনি ফিঙ্গার দেবেন, আরেকটা গিয়ে আপনি টিপ দেবেন, এই তো। কিন্তু কেউ যদি ওখানে আগেই আপনি ফিঙ্গার দেওয়ার পর ওখানে যখন মার্কারটা শো করবে, যদি কেউ ওখানে অবস্থান করে দিয়ে দেয়, সেই আস্থার পরিবেশটা তো তৈরি করতে হবে। আর ইভিএম এর বড় সংকটটা এখন আরেকটু আপনি কথা বলছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে আমাদেরকে নির্বাচন যে কারচুপি রোধেই এই ইভিএম জন্য তারা বলেছেন এক, আর আপনাদেরকে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম, কিন্তু আমি একটু বলি, এই যে কামাল ভাই একটি কথা বলেছে যে ইভিএম নিয়ে কোনো, আমরা কিন্তু গত 2018 নির্বাচনের পূর্বে, কারণ আমি বিএনপি প্রশিক্ষণ এইটার সাথে আমি সম্পৃক্ত, আমরা হোটেল লেক শোতে, আমি জানি না মাসুদ কামাল ভাই গিয়েছিলেন কিনা, আমাদের যারা এক্সপার্ট বিএনপির ঘটনার যারা এক্সপার্ট, এই যে আইটি এক্সপার্ট, তারা কিন্তু একটি, এবং সেখানে অনেক দেশের অ্যাম্বাসাডাররা ছিলেন, সেখানে কিন্তু তারা প্রকাশ্যে ওখানে দেখিয়েছেন যে কিভাবে ইভিএম এ ম্যানিপুলেট করা যায় এবং চ্যালেঞ্জ করেছিলেন। না আমি আপনাকে বলি, আপনি এই কথাটা, এই লিমিটেশনগুলো, না আমি বলি এখানে প্রযুক্তির আমি একটু শেষ করে দিলে আপনাকে ছেড়ে দেব। প্রযুক্তির এই লিমিটেশনগুলো সংশোধনের কিন্তু দাবি করছেন না। আমরা করছি তো। আপনারা করছেন, কিন্তু আপনারা তো বলছেন যে এই নির্বাচনেই আপনারা যাবেন। না এখানে তো কথা, এখন আপনি যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, তখন আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এই প্রক্রিয়ায় এটা ম্যানিপুলেট করা সম্ভব। নির্বাচন কমিশন হচ্ছে আপনারা আসেন, যে কথাটা যে বলেছে যে আপনারা মেশিন নিয়ে আসেন, আমরা যেই আপনাদের ফল্টগুলি আমরা আইডেন্টিফাই করে দিই, সেটা আপনারা কিভাবে সলভ করবেন সেটা বলবেন। যেমন একটা কথা আপনি নর্মাল, আমরা না, এটা কিন্তু টেকনিক্যাল কমিটির বলছে, ওই যে বিবিপ্যাট, যেটা আপনি একটা জিনিসটা আইডেন্টিফাই হয়েছে যে এইটাকে সংযুক্ত করা দরকার, কেন করতেছে না নির্বাচন কমিশন অথবা সরকার, কেন এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না? আপনি অন্যগুলি বাদ দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদেরকে নির্বাচনে আসতে বলছে, আমরা তো তাদের প্রতি আশ্বাস রেখে একটা নির্বাচনে গিয়েছিলাম 2018, আপনার মনে আছে, সবার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করেছে রাজনৈতিক দলগুলির সাথে, শেষ রাজনৈতিক যে দাবি দেওয়া উত্থাপন করেছে সেগুলি সমাধানের উনি আশ্বাস দিয়েছেন। বিশেষ করে দুটা দাবির কথা উনি বলেছিলেন, যে আমি ল্যাঙ্গুয়েজ কোট, যে আমি শেখ মুজিবের মেয়ে, আমি আজকে বললাম নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং আপনাদের কোনো নেতৃবৃন্দর নামে কোনো মিথ্যা মামলাকে গ্রেপ্তার করা হবে না। নিশ্চয় মাসুদ কামাল ভাই বা আনোয়ার ভাইয়ের মনে থাকার কথা। আমরা কিন্তু বিশ্বাস করে ওই নির্বাচনে গিয়েছিলাম। সেই নির্বাচন কি অবাধ, সুষ্ঠু? যেভাবে দিনের নির্বাচন রাত্রে হয়ে গেছে, এক। দ্বিতীয়ত, কত লোক ওই সময় গ্রেপ্তার হয়েছিল, বিএনপির 29 জন প্রার্থী গ্রেপ্তার হয়েছে। মামলা ছিল আপনাদের প্রার্থীদের বিরুদ্ধে, মামলা কি? আমরা তো যেই মামলার অভিযোগ করার পরে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে থেকে নির্বাচনকালীন সময় আর কোনো গ্রেপ্তার হবে না। এখন আপনি পুলিশ দিয়ে নির্বাচন নিয়ে রাত্রে ইলেকশন করবেন, প্রার্থীদেরকে গ্রেপ্তার করবেন, সুতরাং আপনার অধীনে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এটা তো একটা প্রমাণ আমরা 2018-তে আপনাদেরকে দেখিয়েছি। জনাব আনোয়ার, দুটো জিনিস এখানে আসছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নির্বাচনের যে আহ্বান জানিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য, এই যে সমস্যাগুলো আছে, এর সাথে যদি আরেকটু বলি, মামলা আছে বিভিন্ন স্থানে। আমরা দেখলাম যে গত রমজানে ইফতার পার্টিতেও হামলার ঘটনা ঘটেছে। তাহলে কি রাজনীতিটা মানে কি হলো?
না, ধন্যবাদ আপনাকে। আর আমি মাসুদ কামাল ভাইয়ের কিছু কথা আমার ভালো লেগেছে, আবার জানতেও ইচ্ছে করে মাসুদ কামাল ভাইদের সাথে, যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির এই যে একটা সম্পর্ক, একে অপরের প্রতি অবিশ্বাস, একে অপরের প্রতি আঘাত করা, মেরে ফেলা, হাবিজাবি, আসলে বাংলাদেশের রাজনীতিতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমারও মানে ফিলিংসটা এরকমই, যে মেন সমস্যাটা কিন্তু এইটাই, যেটা মাসুদ কামাল ভাই বলার চেষ্টা করছেন। কিন্তু মাসুদ ভাই কামালের কাছে আমারও বলতে ইচ্ছে করে যে এইগুলোর জন্য আসলে দায়ী কারা। হ্যাঁ, এখন আপনি যেটা বলবেন দায়ী, এইটাই মাসুদ কামাল বলছে, দায়ী হলো বিএনপি আর বিএনপি বলবে দায়ী আপনারা, কিন্তু এই থেকে বের হয়ে আসতে হবে। না, আপনাকে এটা বুঝতে হবে। আমি রাজনীতির কথা বলছি। রাজনীতি কিন্তু 100 বছরের ইতিহাসও পর্যালোচনা করতে হয়। তারপর আজকে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, এটা একদিনের ব্যাপার না, এটা দীর্ঘকালেরই ব্যাপার। আমরা কারা, তারা কারা, আমার রাজনৈতিক কর্মী হিসেবে তাদেরকে আমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার এগেনস্টে রাজপথে আমাকে ফাইট করতে হবে। তারা কারা তারাও চিনবে। আজকে মাসুদ ভাইয়ের বোঝা উচিত, একবারও কিন্তু মাসুদ ভাইদের লেখনী তো আমরা দেখি নাই, এবং কোন সাংবাদিক ভাইয়ের কাছেও আমরা কোন লিখিত দেখি নাই যে 21 আগস্টে গ্রেড হামলা মেরে বিএনপি এটা অন্যায় করেছে। আপনি ডাইরেক্ট বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমান, এর পুরা যতগুলা আছে, আমার বড় বড় নেতা লাগবে না, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি প্রমাণ করে দেব জিয়াউর রহমান এই হত্যার সাথে জড়িত ছিল। আচ্ছা, আমার অন্য বড় নেতা লাগবে না। এই আলোচনায় এই বিষয়গুলো যতদিন এই সুশীল সমাজ, সাংবাদিক প্রতিবাদ না করবে, না লিখবে, ততদিন সমাজ এরকমই থাকবে, এরকমই থাকবে। আমি বলে দিচ্ছি এরকম থাকবে। এবং ওই ইতিহাস পড়েও আমি দেখেছি যে রাজনৈতিক রিলেশনটা 50 বছর আগে আমার নেতারে হত্যা করেছে, তার প্রতিশোধের স্পৃহা আমার মনের ভিতরে আরো 50,000 বছর থাকতে পারে। এবং এই সমাজ ব্যবস্থাকে যদি উনি যেটা বলছে যে আমরা এই সমাজ ওইভাবে চলতে পারে না, আসলে পারে না। তো হয় ওদের থাকার কথা ছিল, না আমাদের থাকার কথা ছিল না। কেন সহ অবস্থান নয়? কেন স্পষ্ট মাসুদ ভাইদেরকে আরো অ্যানালাইসিস করা উচিত। জাতির স্বার্থে মুক্তিযোদ্ধাদের ওই রক্তের প্রতি যদি উনাদের কোনো শ্রদ্ধাবোধ থাকে, তাহলে মাসুদ কামাল ভাইদের লেখা উচিত যে 71 আর 75-এর খুনিরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে কি করছে। আমি মনে হয় আসল বঙ্গবন্ধু কন্যা উদার বলে আজকে বিএনপি রাজনীতি করতে পারছে। আপনি মূল পয়েন্টে আসতে হবে। এখন আপনি যেটা বলছেন, না এটাও তো একটা মূল পয়েন্টই তো। আসলে আমাদের এই আলোচনাটা অনেক দীর্ঘ। না, আপনি কেন বুঝতে চাইছেন না? না, সেটা যে আমাদের ভিতরে যে অবিশ্বাস, সমস্ত কিছু লুকিয়ে আছে, আমি যে কথাগুলো বলছি তার ভিতরেই। এবং মাসুদ কামাল ভাই যেটা বলার চেষ্টা করেছে তার মধ্যে আজকে কেন বিএনপি প্রত্যেকটা জিনিসই কেন আজকে অবিশ্বাস করছেন। কারণ আপনি আমার প্রশ্নের সময় দিতে হবে। না প্লিজ, আমি যখন প্রশ্ন করছি আমাকে আপনাকে কথা বলতে দিতে হবে। 10 সেকেন্ড না, আপনি 10 সেকেন্ড আমাকে বলতে দেন। আপনি যে বললেন যে বিএনপি কেন অবিশ্বাস করছে, আপনারা বিশ্বাস আস্থা অর্জনের কোন কাজটি করেছেন? মোশাররফ হোসেন বলেছেন গত নির্বাচনের কথা, তো সেই কাজগুলো এরকম তাদের একটাই দাবি হলো, তাদের যেটা কথা হলো এই নির্বাচন কমিশন, ইভিএম এগুলো কোনো বিষয় না। বিষয়টা হলো তাদের যেটা দাবি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এই সরকারের আমলে কোনো নির্বাচন বৈধ হবে না। এটাই হলো তাদের মূল কথা। এবং এখানেই কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এই তত্ত্বাবধায়ক সরকার একটা অনির্বাচিত নন পলিটিক্যাল লোকজনের হাতে ক্ষমতা দিয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতা কি বলে, 1/11 অভিজ্ঞতা কি বলে? আমি কখনোই একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি চাইবো না বা চাওয়া উচিতও না যে একটা মানে অগণতান্ত্রিক বা কি বলবো মানে অনির্বাচিত কোন লোকের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দিব। রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের যারাকে পাঠাবে তাদের মাধ্যমেই নির্বাচন হবে। বাট সেটাকে কিভাবে সঠিক করা যায়, কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করা যায়, সেই পদ্ধতিগুলা নিয়ে আলোচনা হতে পারে। যদি আমাদের গণতান্ত্রিক ধারাকে নিয়ে যেতে চাই, তাহলে এই নির্বাচিত সরকারের অধীনে কিভাবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, এই পদ্ধতিটা আমাদেরকে বের করতে হবে। জি, জনাব মাসুদ কামাল।
জি, শেষ কথা দিয়ে জলি যে এই আস্থার সংকটটা কাটিয়ে কিভাবে, এই অনাস্থার সংকটটা কাটিয়ে কিভাবে সুষ্ঠু একটি মানে প্রক্রিয়া বের করা যায়? না, ওনাদের আসলে হয়েছে যেন কি, মানে এমন একটা অনাস্থাটা যে যেতে যেতে এমন একটা পর্যায়ে যে পৌঁছে এখান থেকে বের হওয়ার মানে কি উপায় আছে এটা আমার বুদ্ধিতে কুলায় না। কারণ দেখেন, যে কথা নাকি আনোয়ার ভাই বলতেছেন যে উনি খুঁজতেছেন যে কার কারণে হয়েছে, যার কারণে হয়েছে, যার উনি খুঁজে বের করবেন, সে লোক তো মারা গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, জিয়াউর রহমান উনি বললেন যে ওনার কাছে হাজার প্রমাণ আছে যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত আছে। তো বঙ্গবন্ধু হত্যাতে বিচার হলো, আমাদের সামনে হলো, আপনি তখন ছিলেন, তখন এই প্রমাণ হাজির হলেন না কেন কোর্টে? কিন্তু তার দল তার আদর্শ, আমি আনোয়ার ভাই বলি কথা বলতে দেন, বঙ্গবন্ধু হত্যা বিচার তো হয়েছে, সেই বিচারের রায়ে কোথাও কি বলা হয়েছে যে এর সঙ্গে মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ছিল? বলা তো হয় নাই। তো তখন আপনারা আনলেন না কেন প্রসঙ্গগুলো? আনতেন, আনেননি। এখন হয়েছে কি, একটা চ্যাপ্টার ক্লোজ হয়েছে, এখন আপনি খুঁজে বের করতেছেন যে আর কার কার পিছনে ধরা যায়, কার কার পিছনে আঙুল দেওয়া যায়, কারে কারে ধরলে পরে এই ঐক্য আর কখনো প্রতিষ্ঠিত না হয়। মূল লক্ষ্য কিন্তু এটা যে এই যে ডিভাইড অ্যান্ড রুল, দেখেন আপনি একটা দেশের উন্নতি করবেন, আপনি যত কিছুই বলেন না কেন, বিএনপির সমর্থক এই দেশে কম আছে তো রে ভাই, আওয়ামী লীগের সমর্থক আছে, আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের সমর্থক বেশি, যেহেতু তারা ক্ষমতায় আছে, আমি ধরে নিচ্ছি। তো আপনি বিএনপি আওয়ামী লীগ ভাগ করে ভাগ, এরা বলবে যে আমাদের বেশি, তার মানে অর্ধেক অর্ধেক ধরে নি আমি, আপনি প্রায় অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি চিন্তা করবেন দেশের উন্নতি করে বলবেন? এটা হয় রে ভাই, পৃথিবীর কোন দেশ পারছে যে আপনি প্রায় অর্ধেক, আমি অর্ধেক বলছি না, অর্ধেক একটু কম, প্রায় অর্ধেক 40%, আপনি 40% লোককে একদম আস্থায় না নিয়ে আপনি দেশটাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন। কার মতো হবেন? সিঙ্গাপুরের মতো হবেন। সিঙ্গাপুর করছে এই কাজটা। সিঙ্গাপুরে আপনি যে ফলে যেতে চান আপনি সিঙ্গাপুরের মতো হবেন, তো সিঙ্গাপুর যে উপায় করছে সে উপায় করেন। আপনার উপায়টা যে পিকুলিয়ার উপায় যে 40% লোক খারাপ, তাহলে 40% লোককে মেরে ফেলান, মেরে ফেলান, তার উন্নতি। বিষয়গুলো হলো এখানে যে আপনি ভাই এভাবে আপনি ডিভাইড করতে পারবেন, মানুষের মধ্যে অনাস্থা আনতে পারবেন। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, কিন্তু আপনি কিন্তু একা, আপনার ফ্যামিলি না, আপনার একটি শিশু বাচ্চা আছে, সে একদিন বড় হবে। আমরা আমাদের শিশুদেরকে, আমাদের শিশু কিশোর যুবকদেরকে কি শিক্ষা দিচ্ছি? আপনি 10 জন শিশুকে জিজ্ঞাসা করেন, 10 জন যুবককে জিজ্ঞাসা করেন পলিটিশিয়ানদের তারা কি মনে করে, জিজ্ঞাসা করে দেখেন না। আপনি আপনার যে সন্তান আছে তাকে সে দেখবেন সে সারাক্ষণ ইন্টারনেটে বসে আছে কিভাবে বিদেশ চলে যাওয়া যায়, সে কিন্তু আপনার সঙ্গে থাকতে চায় না। এদেশে যা কিছু করেছে পলিটিশিয়ানরাই করছে, এটা তো আপনি দাবি করতেছেন, আপনার সন্তান কি মনে করে? ইতিহাস তাই বলে। আরে ভাই এটা আমিও বলি, আপনিও বলেন, যা করে পলিটিশিয়ানরাই করছে। আরে ভাই ইতিহাস তো পরে, আজকাল বলবেন বিজ্ঞানও পড়ে, আজকাল পোলাপান বিজ্ঞানও পড়ে। হ্যাঁ, বিজ্ঞান পড়ে। পোলাপানকে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন তারা এটাকে কি মনে করে? যা কিছু করেছে পলিটিশিয়ানরাই করছে। এইভাবে বলবেন না, এভাবে মানুষকে একটা সমাজের অর্ধেক লোককে বাতিল করে দিয়ে। না, আমরা বাতিল করছি না, আপনি এই ধারণাটা আমাকে, আপনি ভুল বুঝেছেন আমাকে। আমরা বাতিল করছি না, তাদের আমরা টেন্ডেন্সি, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো আমরা বলছি যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক। না না, আনোয়ার ভাই একটা কথা বলছেন, শুনেন না, বিএনপি কে বাদ দিয়ে আমরা কি চাই? আমি একটা কথা বলি যে আজকে বিএনপি কখনো কি আওয়ামী লীগকে বাদ দিয়েছে? কখনো? আপনি বাংলাদেশে যে কথা আনোয়ার বলছে সম্ভব না, এটা কিভাবে সম্ভব না? 91 সালে তো বিএনপি আওয়ামী লীগ মিলেই সংসদে দ্বাদশ সংশোধনী পাশ করেছে, বিএনপি আওয়ামী লীগ মিলেই তো সংসদীয় গণতন্ত্র ফিরে গেছে, বিএনপি আওয়ামী লীগ মিলেই তো বাংলাদেশে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের স্বার্থে। এখন কেন না, এখন কেন? কিন্তু আজকে কি আচরণ করছে? আপনারা কি করেছেন? না, আমরা কি করি? আপনারা তো বলেছেন দিন বদলের সনদ, আপনারা বেগম খালেদা জিয়া আপনাদের প্রতিপক্ষ তাকে জেল দিয়ে দিয়েছেন, বিএনপি খালেদা জিয়া আপনাদের প্রতিপক্ষ তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, তারেক রহমান আপনাদের প্রতিপক্ষ মিথ্যা মামলা সাজা দিয়ে দিয়েছেন, আমাদের আসুল্লাহ মাস্টারকে হত্যা করেছেন, আপনারা ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস কি এক হলো? আপনি আমাদের মঞ্জুর ইমামকে যেভাবে মারেছেন, আপনাদের আমলে হত্যা করেছেন, সেটা করছে গণতান্ত্রিক জনগণের রায়
দেওয়ার মতো কিন্তু একটা স্পেস ছিল। আওয়ামী লীগ এখন কি করেছে? টোটালি বন্ধ করে দিয়েছে। তাদেরকে চিরস্থায়ী সেই লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের মতো আজীবন তাদেরকে ক্ষমতা থাকতে হবে। জনগণের বিরুদ্ধে যখন আপনি দাঁড়ান, জনগণের বিরুদ্ধে যখন আপনি দাঁড়ান, তখন তো আপনি রাজনৈতিক দলই থাকেন না। আমরা জনগণের বিরুদ্ধেও যাইনি। মোশাররফ ভাইদের প্রবলেমটা হয়েছে কি যে আপনি সুযোগটা কোথায়, আপনার ক্ষমতা পরিবর্তনের সুযোগটা কোথায়? বাংলাদেশ একটু ছোট্ট একটু প্রশ্ন করে দিই। আপনি অর্থনীতির ছাত্র, একটি আলোচনা এখন সর্বত্রই আছে, এটা আশঙ্কার কথা বলছেন যে দেশের যে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় যে অর্থনৈতিক বিপর্যয় মানে ঘটেছে, আমাদের কি কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কা আছে কিনা? এই ব্যাপারে আপনাকে বলি, এটা বলার আগে আমার জানা উচিত যে শ্রীলঙ্কাতে কেন অর্থনৈতিক বিপর্যয়টা ঘটলো। যে মূল যে বিষয়গুলো হলো যে এই সরকার আসার পরে তার জনপ্রিয়তা অর্জনের জন্য প্রথমে ট্যাক্স কমায় দিল, যেটা উচিত হয়নি। তারপরে করোনা মহামারী, সেটার কারণে এবং তাদের ওখানে একটা কিছু হত্যা এই ধরনের ঘটনা কিন্তু ঘটছিল যে বাইরে যা, এই কারণে পর্যটন শিল্পটা একেবারে ধস নামছিল। তৃতীয় হলো বৌদ্ধর ওখানে মনে একটা গন্ডগোল হয়েছিল, বৌদ্ধরা হামলা করে মুসলিম অধ্যুষিত, সেটার একটা কারণ ছিল। এই সব কারণে কিন্তু তাদের পর্যটন শিল্পের যে বিশাল একটা ইনকাম ছিল সেটা কিন্তু কমে গেছিল। প্লাস তাদের আমদানি ব্যয়টা অনেক বেড়ে গেছিল রপ্তানি আয়ের চেয়ে। প্লাস আরেকটা বলা হয় যে তারা বৈদেশিক ঋণ, বিশেষ করে চীন থেকে যে ধরনের তারা লোনটা নিয়েছিল, এই লোনের ইন্টারেস্ট পরিশোধ করতে গিয়ে অর্থনৈতিক যে বিপর্যয়টা হয়েছে এবং করোনা মহামারীর কারণে এটা তারা কাটিয়ে উঠতে পারে নাই, এটা ছিল তাদের মূল কারণ। কিন্তু আজকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আজকে এই আকোয়ার পরিশোধ করার পরও, যে গত পরশু মনে হয় আকোয়া প্রায় $220 কোটি পেমেন্ট করতে হওয়ার পরও আজকে $41 বিলিয়ন আমার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আছে। $41 বিলিয়ন উপরে, মানে পার ক্যাপিটাল মানে ইনকাম বেড়েছে। জি, শ্রীলঙ্কার আমার এখানে অনেক বেশি ছিল। না সেটা তো আগে ছিল। না আমি তো বলছি যে আগে তাদেরও অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু বিপর্যয়ের কারণটা আমি বললাম। সেই বিপর্যয়ের কোনো কারণ কি বাংলাদেশে আছে? না, অবশ্যই আছে। ঋণ, আমি একটু বলি, ঋণ এটা আগেও ছিল, এখনো আছে। না এখানে কথা সেটা না। আনোয়ার ভাই, আমাদের $41 বিলিয়ন আপনি আবার বলবেন, আপনি তো অর্থনীতির লোক, আপনি লোনগুলি কি লোন নিয়েছেন বাংলাদেশে? সাপ্লাই ক্রেডিট লোন। আপনি অর্থনীতির লোক, ভালো করেই জানেন যে আমার যদি 1 লক্ষ কোটি টাকা দিয়ে আমি কোনো প্রজেক্ট বাস্তবায়ন করি, সেই প্রজেক্টের যত ইনস্ট্রুমেন্ট দরকার সব আপনার কাছ থেকে আনতে হবে। অর্থাৎ আপনি আমাকে লোন দিলে, জনবল খাটালে, মানে এক আলোচনা যাবে না। এগুলো শ্রীলঙ্কা তো মূল সমস্যা এখানে। এখন আপনি মনে করেন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1 লক্ষ কোটি টাকা লোন করেছে, সেটা 90% টাকা তারা নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা মূল যে ব্যাপারটা হলো, যেমন খাদ্যের স্বয়ংসম্পূর্ণর ব্যাপারটা, আমাদের খাদ্য কিন্তু আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শ্রীলঙ্কা আল্লাহর রহমত না, হ্যাঁ, শ্রীলঙ্কাও কাছাকাছি ছিল, সেটা হলো তারা জৈব সারের ব্যবহার কমিয়ে দেওয়াতে তাদের উৎপাদন কমেছে। এটা একটা কারণ ছিল যেটা বাংলাদেশে হয়নি, বরঞ্চ আমার ধান এখন আরো আমরা উদ্বৃত্ত করছি। তো সব মিলিয়ে আমাদের যে অর্থনৈতিক যে স্ট্রাকচারটা অফ বাংলাদেশ, সেটা আমরা সবকিছু কিন্তু এখন ঊর্ধ্বমুখী। কোনো ইন্ডেক্স আমাদের কিন্তু নিম্নগামী হয় নাই। এটা আমার কথা না, এটা বাংলাদেশ ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং যতগুলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, তারা রিসার্চে এ পর্যন্ত একটা ইন্ডেক্সের কথা বলা হয়নি যে বাংলাদেশের ইন্ডেক্স নিম্নগামী হবে। তবে আমি অবশ্যই আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ শ্রীলঙ্কার পর্যায়ে যাওয়ার কোনো চান্স নাই। আবার আসবো, একটু শুনে আসি। আমি যেটা বলছি আপনি একটু সংক্ষেপে বলেন। আমি সংক্ষেপে বলছি। দেখেন, আমাদের যে প্রজেক্টগুলি করা হচ্ছে, যে বাংলাদেশের 9টি মেগা প্রকল্প করা হয়েছে, আমাদের বিশেষজ্ঞদের মতামত, আমরা তো আর অর্থনীতি বিশেষজ্ঞ না, 2টি প্রকল্প ছাড়া বাকি প্রত্যেকটা প্রকল্প আমাদের রিস্ক আছে। একটা হলো পদ্মা সেতু, আর একটা হলো মেট্রো রেল। এছাড়া আপনি দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমাদের বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ দরকার আজকে, কামাল ভাই এখানে আছে, 14,000 মেগাওয়াট হলে আপনার আমার বিদ্যুতের লোডশেডিং হবে না। সেখানে আমার আজকে আপনি উৎপাদন করেন প্রায় 25,000 মেগাওয়াট, বাকি সক্ষমতা আছে কিন্তু যেতে পারে না। আমি বলতে আমি তো আমাকে দেন, তাহলে আপনার 11,000 মেগাওয়াট এখানে বেশি আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়, আপনি এই বিদ্যুৎ কি করবেন? আরো বাংলাদেশে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, এগুলি আপনি কোথায় ব্যবহার করবেন সেই আপনার কিন্তু কোনো প্ল্যান নাই, নাম্বার 1। নাম্বার 2,
আপনি যে পদ্মাতে আপনি ব্রিজে আমাদের লাভজনক হতে পারে, কিন্তু আপনি ওখানে যে ট্রেনের লাইন করলেন 50,000 কোটি টাকায়, এটা তো অ্যাবসলিউটলি লস প্রজেক্ট। কিন্তু আমাদের ওই না, যোগাযোগ ট্রেন লাইন করছেন সেটা লস প্রজেক্ট না, কেন বলছেন? যোগাযোগ ব্যবস্থা কেন? আমার সাথে বার্মার সাথে কোনো বাণিজ্য আছে? বার্মার সাথে নাই, কিন্তু মানে কক্সবাজারের সাথে যদি ঢাকার যোগাযোগটা ইজি হয় তো পর্যটন শিল্প তো অনেক বেড়ে যাবে। এটা পর্যটন শিল্পের জন্য না, এটা হলো মিয়ানমার থেকে ব্যবসা করার জন্য, কিন্তু সেখানে মিয়ানমারের সাথে আমাদের কোনো ব্যবসা নাই। শেষের দিকে 12,000 কোটি টাকা ব্যয় করেছেন। শেষের দিকে আছি, আমি একটু মাসুদ কামালকে শুনে আসি। জনাব মাসুদ কামাল, আপনি নিশ্চয়ই শ্রীলঙ্কার অবস্থা পর্যবেক্ষণ করছি, একটু শুনতে চাই। অনেকে এই আশঙ্কার কথা বলেন যে অর্থনৈতিক মানে একটা জিনিস হলো কি, আমি শ্রীলঙ্কার মতোই আমাদের হবে কিনা এই প্রশ্নটা আসলে অমূলক। আপনি শ্রীলঙ্কার চেয়ে খারাপ হতে পারে, হতেই পারে, শ্রীলঙ্কার চেয়ে ভালো হতে পারে। আমি আপনাকে এই প্রশ্ন করি না, আমি বলছি এটা আপনি মানে পর্যবেক্ষণ করছেন কিনা। না, হ্যাঁ অবশ্যই পর্যবেক্ষণ করছি, দেখছি নানা রকম সোশ্যাল মিডিয়াতে নানা রকম দেখছি, মানে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা রকম ঘটনা দেখছি। একটা জিনিস হলো কি, যখন আপনি প্রতিপক্ষকে কোনো গুরুত্ব না দেন, যখন আপনি সাধারণ মানুষকে কোনো গুরুত্ব না দেন, তখন এই ধরনের পতন হতেই পারে, হয়েই থাকে, সারা দুনিয়াতেই হয়ে থাকে। এখানে ওই একটা হাম্মানটোটা বন্দর কি হয়েছে না হয়েছে এই সিঙ্গেল আউট করা দরকার নাই, মূল মানসিকতাটা মূল প্রশ্ন। আপনি কি মানুষকে, প্রতিপক্ষকে, সাধারণ মানুষের মতামতকে গ্রাহ্য করেন নাকি করেন না? যদি না করেন তাহলে আপনার পতন ঘটবেই, একদিন ঘটবে। শ্রীলঙ্কার অবস্থাকে আজকে থেকে 2 মাস আগেও কি শ্রীলঙ্কার এই আপনার মাহিন্দা রাজাপাকসে ভাবছিল তাকে এভাবে পলাইতে হবে? সে ভাবছিল? সে ভাবে নাই। কিন্তু আমাদের 90 অনভ্যুত্থানের 1 সপ্তাহ আগেও কি এরশাদ ভাবছিল তাকে এক সময় অ্যারেস্ট হইতে হবে? ভাবে নাই, কিন্তু কেউ ভাবে না, কেউ ভাবে না। কিন্তু যা ভাবে না তাই ঘটে। যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে। এটা আমাদের দেশে ঘটতে পারে, পাকিস্তানে ঘটছে, অন্য জায়গায় ঘটতে পারে, কোথায় কি ঘটবে আপনি জানেন না কিছু। তবে ওই যে কথা, আমি একটা কথা শেষ করি, যে কথা নাকি মোশাররফ ভাই বললেন যে নির্মূলের রাজনীতি, এটা কিন্তু আমাদের দেশের একটা খারাপ উদাহরণ। উনি বলছেন, আচ্ছা আপনি আমার একটা কথা বলেন তো দেখি, যদি 21শে আগস্টে গ্রেনেড হামলায় শেখ হাসিনার মৃত্যু হতো, আওয়ামী লীগ কিন্তু নির্মূলই হতো। তো নির্মূলের রাজনীতি কি বিএনপি করে নাই? করছে তো না ভাই, বিএনপি করছে, আওয়ামী লীগ করতেছে। এখন যে চান্স পাচ্ছে, আগামীকাল যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি মনে করে আওয়ামী লীগ যা যা করতেছে এগুলি করবে না। জি, আমাদের হাতে একদমই সময় নেই। যে নির্মূলের রাজনীতি থেকে আমরা ফিরে আসতে পারি কিনা? না, আমরা এখানে কখনোই আমাদের নির্মূলের রাজনীতি কোনো মানে এখানে আমরা নাই বা করে না, বা টেন্ডেন্সিও নাই। এবং উনি যেটা বলছেন যে বিরোধী দল বা জনগণকে পাত্তা না দেওয়া, সেটা যদি না দিত তাহলে আমাদের নেত্রী কিন্তু বলতো না যে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে। তারা তাদের যে গণতান্ত্রিক অধিকার যেগুলা করার সেগুলা করবে। এবং ওখানে কিছু কিছু নেতাও হয়তো আবার মতামত দিয়েছে যে না, বিএনপিকে নিয়ে আসতে হবে। আবার কেউ কেউ বলে যে না, তারা তাদের মতো আসবে। নেত্রী আবার এটাকে পাল্টা বলেওছে যে কেন তোমার না আসলে কি ভালো হয়, বা এই টাইপের। মানে সোজা কথা, ওনার টেন্ডেন্সি বিএনপিকে নিয়ে আসতে হবে নির্বাচনের মাঠে। জি, এখানে নির্মূলের রাজনীতি আসলে আমরা করি না। তবে আমাদের একটা, আমার ব্যক্তিগতভাবে একটা ভয় থাকে যে দলটা আমাদের অপপক্ষ আছে তারা একটা অগণতান্ত্রিক দল। তারা এই অগণতান্ত্রিক দলের সাথে মাঝে মাঝে অগণতান্ত্রিক খেলা খেলেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়। আমার কাছে মনে হয়। এখন একটা কথা বলে যে আজকে বিএনপি তো প্রমাণ দিয়েছে যে আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ এই নামটা কিন্তু বিলুপ্ত হয়েছিল, বাকশাল হয়ে গিয়েছিল। আজকে যে তারা গণতন্ত্রের কথা বলে সেইটাই বিএনপির অবদান। এই অবদানকে যারা অস্বীকার করে তারা গণতন্ত্র নিয়ে সংগ্রাম কিভাবে করবে? নিষিদ্ধ দল দলের বহুদলীয় গণতন্ত্র, এটা তো আপনি চলে যান, আপনি বাকশালে চলে যান। আপনি যান না কেন? না, বাকশাল তো ছিল বঙ্গবন্ধু, এটা দ্বিতীয়। আপনি যান না কেন? ঠিক আছে, আপনার সেই তারা অবশ্যই তো বাস্তবায়ন করতে চায়। আপনি বাকশালে ফিরে যান। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এর জন্য তো একদলই বাকশাল করেছিলেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। জনাব আনোয়ার, সেটা ফিরে যান না কেন? এখন শেষ করতে হবে, যদি সময় আসে অবশ্যই যাব। আমাদের ম্যানিফেস্টো সমাজতন্ত্র আছে, সাম্যবাদী সমাজ অবশ্যই যাব। মাসুদ কামাল এবং জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।